সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের সংবাদ আপনাকে সুস্বাগত। প্রথমে থাকবে এই সংবাদ শিরোনাম পর বিস্তারিত। ভারত বা ফ্যাসিস্টের ইন্ধনে খাগড়াছড়িতে অস্ত্রতা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দাদাগিরি নয়, ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। এদিকে হাজী সেলিমের ভবনে গোপন কক্ষে বিলাসবহুল ৬টি গাড়ির সন্ধান। নির্বাচনমুখী দলগুলো মৃত্যুদের জন্য ৫০ আসন ছেড়ে দিচ্ছে বিএনপি। সাকিবের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ। এবং সর্বশেষে জানিয়ে দিব, উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তা আছে বলেন মাহফুজ আলম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ভারত বা ফ্যাসিস্টের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। খাগড়াছড়ি সহ পার্বত্য অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। ভারত এবং ফ্যাসিস্টের ইন্ধনে এই ঘটনা ঘটছে। সোমবার দুপুরে রমনায় ডিএমপির ৫টি থানার প্রশাসনিক কামব্যারাক ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে সনাতন ধর্মাবলম্বী সবচেয়ে বড় ধর্মীয় উৎসব চলছে। ওই উৎসবে শান্তিপূর্ণভাবে করার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি, কিন্তু একটি মহল চেষ্টা করছে এই উৎসবটা যেন ভালোভাবে না হয়। একটা মহলেই খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিবেশে সৃষ্টির চেষ্টা করছে। তিনি আরো বলেন, কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে ফায়ার করছে এবং হাতিয়ার গুলো অনেক সময় বাইরে থেকে আসছে। আমি অবশ্যই সেসব দেশের নাম বলতে চাই না, তবে সাংবাদিক ভাই সেই দেশের নাম বলে দিয়েছেন। এটা প্রতিহত করতে হলে সবার সাহায্য সহযোগিতা দরকার। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না করে, রাস্তাঘাট অবরোধ করে যেন কেউ বন্ধ না করে, পূজা যেন নির্বিঘ্নে উদযাপন করতে পারে, সেজন্য সবার সহযোগিতা দরকার। দাদাগিরি নয়, ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। দাদাগিরি নয়, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি, একথা জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দলটি আন্তরিক। সম্প্রতি নিউ ইয়র্কের সময় সাংবাদিকদের দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বিএনপির মহাসচিব। জুলাই গণ অভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর ইতিহাসের সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করেছে বাংলাদেশ ভারত সম্পর্ক। ঢাকা নয়াদিল্লি টানাপোড়েনের কারণ হিসেবে প্রতিবেশী দুই দেশের রাজনীতিকরা দায়ী করেছেন একে অন্যকে। বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে এখন ব্যস্ত রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতিতে প্রতিবেশী দেশের মনোভাব নিয়ে আলোচনা বেশ সরব। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জাতিসংঘ অধিবেশনে যাওয়ার সফরসঙ্গী হয়েছেন বিএনপি মহাসচিব। নিয়োগ সময় সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভোটারবিহীন প্রতিটি নির্বাচনকে সমর্থন করেছে তারা। এগুলোকে তো ক্ষতি করেছে, ভারতেরও ক্ষতি হয়েছে এবং আওয়ামী লীগেরও ক্ষতি করেছে। কাউকে তাদের ক্ষতি করতে হয়নি, তারা নিজেদের ক্ষতি নিজেরাই করেছে। রাজনীতি থেকে সরে গিয়ে এখন আপনি ষড়যন্ত্র দেখিয়ে যাবেন, ততটাই ক্ষতি হবে। বিএনপি মহাসচিব মনে করেন, সম্পর্কে এই টানাপোড়েন কাটিয়ে উঠতেই ভারতকে এসব আসতে হবে। এটা নির্ভর করছে ভারতের বাজারে দিতে তারা চায় শুধু বড় দাদা না হয়ে বন্ধু হবে, তাহলেই হবে। মির্জা ফখরুল ইসলাম বলেন, ভারত সহ সবার সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি, এজন্যই আন্তরিকতার কোনো কমতি নেই। সকল দেশের সাথে আমরা বন্ধুত্ব করতে চাই। এর মধ্যে আপনারা দেখেছেন আমরা বিভিন্ন দেশে আসতে যাচ্ছি। আমরা ভারতের সাথে আমাদের একটি সুসম্পর্ক ছিল, এখন ভারতের উপর নির্ভর করছে তারা কতদূর বিএনপির সাথে সম্পর্ক রাখতে চায়, বলেন মির্জা ফখরুল। দেশের স্বার্থ বিকিয়ে কারোর সঙ্গে কোনো সম্পর্ক চায় না বিএনপি বলে জানান বর্ষিয়ান ওই রাজনীতিবিদ। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে বিএনপি যে আন্তরিক, এটি আবার পরিষ্কার করেছেন বিএনপি মহাসচিব। এখন ভারত কঠোরতা ইতিবাচকভাবে এগিয়ে আসবে, সেদিকে নজর দুদেশের মানুষের মধ্যে। হাজী সেলিমের ভবনে গোপন কক্ষে বিলাসবহুল ৬ গাড়ি। রাজধানী লালবাগ থানার আজিমপুর দায়রা শরীফ আবাসিক এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের মালিকানাধীন বহুতল ভবন গুলশানারা মাসুদা টাওয়ারের অভিযান চালিয়ে কোটি টাকার সমমূল্যের ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছে যৌথ বাহিনী। গতকাল রোববার সকালে আজিমপুর ক্যাম্প ৬৪ ব্রিগেডের সদস্যরা ম্যাজিস্ট্রেট ও লালবাগ থানা পুলিশের সহযোগিতায় ওই অভিযান পরিচালনা করেন। ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিং একটি গোপন রুম থেকে গাড়িগুলো উদ্ধার করা হয়। সূত্র জানায়, 12তলা ভবনটির
সূত্র জানায় 12 তলা ভবনটির নিচতলায় টিন শেড দিয়ে আলাদা একটি ঘরে নির্মাণ করা হয়েছিল। সেখানে কয়েক কোটি টাকার গাড়িগুলো লুকিয়ে রাখা ছিল। উদ্ধার হওয়া গাড়িগুলোর মধ্যে রয়েছে দুটি BMW, একটি সাদা এবং একটি লাল কালো নিশানা পেট্রোল, একটি সাদা পোট্রন, একটি সাদা টয়োটা আইসিটি এবং একটি লাল টয়োটা রাসজিপ। অভিযানের সময় গাড়িগুলোর কাগজপত্র পরীক্ষা করা হয়। তবে কেন আলাদা কক্ষে টিন শেড দিয়ে এগুলো গোপন রাখা হয়েছিল সে বিষয়ে ভবনের ম্যানেজার স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি। যৌথ বাহিনীর এক কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া গাড়িগুলো নিমন্ত্রণ নামে বৈচিত্র্য পাওয়া গেছে। একটি হাজী সেলিম, একটি মদিনা ট্রেডিং, একটি ইস্টার্ন ট্রেডিং, একটি MTC সিমেন্ট ইন্ডাস্ট্রি লিমিটেড, একটি আরিফ মোর্শেদ পাঠান এবং একটি ফরদৌস খানের নামে রেজিস্টার করা। 2024 সালের 1 সেপ্টেম্বর রাজনৈতিক পট পরিবর্তনের সময় পুরান ঢাকার বংশাল থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। হাজী সেলিম 1996 সালে প্রথমবার ঢাকা 18 থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে বিএনপি নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর কাছে পরাজিত হন। মিত্রদের জন্য 50টি আসন। বিএনপি নির্বাচনমুখী দলগুলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিস্ট বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রগুলোকে 50 আসন ছাড় প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শর্ত সাপেক্ষ ঐক্যমত্যের ভিত্তিতে শেষ পর্যন্ত এই সংখ্যা আরো বাড়তে পারে। এক্ষেত্রে 20 থেকে 25টি বেশি হবে না, তবে সব প্রার্থীর এলাকায় জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা থাকতে হবে। ইতিমধ্যে যোগ্য এবং পরিচ্ছন্ন প্রার্থী চূড়ান্ত করতে কাজ শুরু করেছে বিএনপি। আগামী মাসের মধ্যে দল এবং জোটের প্রার্থিতা চূড়ান্ত করতে চায়। দলটি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পালন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যত দ্রুত সম্ভব তালিকা প্রকাশ করে প্রচারণার মাঠে নামতে চায় দেশের এই সর্ববৃহৎ রাজনৈতিক দলটি। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, এবার জোটবদ্ধ জাতীয় সংসদ নির্বাচন করবে না বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে যারা জাতীয় নির্বাচনে আসন ছাড়ের সহযোগিতা চাচ্ছে তাদের প্রায় সবাইকে আসন ছাড়ের আওতাভুক্ত করার প্রক্রিয়া চলছে। তবে আগামী নির্বাচনে জামাত ইসলামের সঙ্গে এখন পর্যন্ত জোটের সম্ভাবনা নাই বিএনপির, বরং পিয়ার পদ্ধতির দাবি নিয়ে জামাত পানি ঘোলা করার মাধ্যমে বিএনপিকে ঠেকানোর অপচেষ্টা চালাচ্ছে বলে ধারণা দলটির নীতি নির্ধারকদের। এই তথ্য জানিয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমপক্ষে 70 আসনে একক প্রার্থী দিতে চায় তার দল। এর মধ্যে অর্ধেক আসনে প্রার্থী নির্ধারণ করা হয়ে গিয়েছে। বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে ত্যাগ, অভিজ্ঞতা, জনপ্রিয়তা এবং ক্লিন ইমেজ। শীঘ্রই এই তালিকা প্রকাশ করে মাঠে নামবে বিএনপি। আর জনপ্রিয়তা বিবেচনা যুগপৎ আন্দোলনে মৃত্যুগুলোর জন্য 50টি আসন ছাড়তে প্রস্তুত দলটি। জামাতকে এখনো শত্রু না ভাবলে দলটির কিছু নেতারা বক্তব্য বিব্রত করে উল্লেখ করে হাফিজউদ্দিন বলেছেন, পিয়ারের দাবি বিএনপি কে ঠেকানোর কৌশল। আগামী নির্বাচনে জামাতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এনসিপি এবং গণ অধিকার দুটি দলে একীভূত হওয়ার প্রক্রিয়া শুভকামনা করে বিএনপি ওই নীতিনির্ধারক বলেন, নির্বাচনের মাঠে তাদের বিষয়ে বিএনপির কোনো ভাবনা নেই। জানা গেছে, তরুণ ছাত্র নেতাদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বিএনপির কৌশলগত ঐক্য করতে চাইলে তারাও তাদের শেষ পর্যন্ত ওই আসন ছাড়ের আওতাভুক্ত করতে পারে বিএনপি। এ নিয়ে দলের সর্বোচ্চ পর্যায়ে কাজ শুরু করা হয়েছে। তাছাড়া সারাদেশে জাতীয় সংসদের 300 আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরির চূড়ান্ত প্রক্রিয়া শুরু করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে রাজধানী গুলশানে চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সব বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে। সাকিবের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের নতুন কর্মকর্তা নিয়োগ। ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অর্থ পাচার সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার সংশ্লিষ্ট সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে তথ্য পেতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ বিভিন্ন দপ্তরের চিঠি দেয় দুদক। চলতি বছরের জুনে শেয়ার বাজারের সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করার অপরাধে সাকিব আল হাসান সহ 15 জনের নামে মামলা করে দুদক। সেখানে শেয়ার বাজার থেকে 256 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এবার সেই মামলা তদন্তের সঙ্গে অবৈধ সম্পদ অর্জন এবং মালিক লন্ডনের অভিযোগে খতিয়ে দেখবেন সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা। উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তা আছে বললেন মাহফুজ আলম। বিগত 2 মাস ধরে উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তা আছে, কখন জেনে আমি বলতে পারছি না, এমন মন্তব্য করেছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, সাংবাদিক সুরক্ষা আইনের 18টি খসড়া তিনি পেয়েছেন এবং 2 মাস আগে মন্ত্রিসভা উপস্থাপনের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু এটি এখনো দ্বিতীয় ধাপে আটকে আছে। গতকাল রাজধানীর সিডাপ মিলনের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণসংবাদ মাধ্যমের স্বনিয়ন্ত্রণ এবং অভিযোগ ব্যবস্থাপনা, রাজনীতি এবং নীতিগত দৃষ্টিভঙ্গি
শীর্ষ গোল টেবিল আলোচনায় তথ্য উপদেষ্টা এসব কথা বলেন। সিএজএস এর প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সঞ্চালনায় অতিথি ছিলেন দ্য ডেইলি স্টারের উপদেষ্টা সম্পাদক এবং গণমাধ্যমে সংস্কার কমিশনের সাবেক প্রধান কামাল আহমেদ। বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এস.এম. শামীম রেজা, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাবেল এবং অনেকেই কিন্তু এখানে উপস্থিত ছিলেন।